ওকে, তো আজকের লেকচারে আমরা যে বিষয়গুলো আজকে উত্থাপন করব বা পড়াবো সেটা হচ্ছে সেকশন 26 থেকে আমরা পড়বো। তো মূলত সেকশন 26 ইনস্টিটিউশন অফ সুট এই হেডে সাধারণত আলোচনা করা আছে। এই সেকশন 26 এ বলা হয়েছে ইনস্টিটিউশন অফ সুটস, মামলা দায়ের। আপনি যখন কোনো একটা মামলা দায়ের করেন, সিভিল মামলা দায়ের করেন, তখন সেই ক্ষেত্রে এই যে দায়ের করার যে অনুমতি সেটা আসলে দেওয়া হয়েছে এই সেকশনের মাধ্যমে। অনেক সময় পরীক্ষা আসে যে আপনি সিভিল মামলা যে দায়ের করেন সেটা সিপিসি কোড অফ সিভিল প্রসিডিউর এই আইনের কত ধারা মোতাবেক একটি মামলা দায়ের করা হয়ে থাকে। তো মূলত একটি মামলা দায়ের করা হয়ে থাকে অ্যাকর্ডিং টু সেকশন 26, সেকশন 26 ধারা অনুসারে সাধারণত একটি মামলা দায়ের করা হয়ে থাকে। পাশাপাশি এই 26 এর সাথে অনেক সময় এসে থাকে যে অর্ডার 4 রুল 1, সেখানেও এই সম্পর্কে আলোচনা করা আছে। তো 26 এবং অর্ডার 4 রুল 1 এই জিনিসটা আমরা একসাথে মিলিয়ে পড়বো। তো এখানে বলা হচ্ছে, খেয়াল করে দেখেন, এভরি সুট শ্যাল বি ইনস্টিটিউটেড বাই দ্য প্রেজেন্টেশন অফ এ প্লেন্ট or in such other manner as may be prescribed. That means প্রত্যেকটা মামলা একটি আর্জি দাখিলের মাধ্যমে বা নির্ধারিত অন্য কোনো পদ্ধতিতে দায়ের করা হয়ে থাকে। এর পরবর্তী যে সেকশনটা সেখানে আমরা দেখব সেকশন 27। সেখানে বলা হচ্ছে সমন্স টু ডিফেন্ডেন্টস, বিবাদীর প্রতি সমন। তো আপনারা সবাই জানেন, বাদী যখন কোনো একটা বিষয়ে মামলা করে তখন বিবাদীকে সমনের মাধ্যমে ওই বিষয়টা সম্পর্কে ওয়াকিবহাল বা অবহিত করা হয়ে থাকে। এটা কত ধারা মোতাবেক সেটি করা হয়? এটা হচ্ছে আমাদের কোড অফ সিভিল প্রসিডিউর দেওয়ানি কার্যবিধি আইনের 27 ধারা মোতাবেক। তো এখানে বলা হচ্ছে a summon may be issued to the defendant to appear and answer the claim and may be served in manner prescribed. তার মানে সমনে বলা থাকে ডিফেন্ডেন্টকে, তুমি নির্দিষ্ট অমুক তারিখে উপস্থিত থাকবা, কেন? বাদী যে ক্লেইমগুলো করছে বা আদালতের কাছে সেগুলোর জবাব দাখিল করার জন্য। দ্যাট মিন্স বিবাদীকে হাজির হয়ে বিবাদীর যে দাবি সেটা জবাব দেওয়ার জন্য সমন জারি করা যেতে পারে, এবং সেটা জারির নির্দিষ্ট একটা পদ্ধতি আছে, সেটা আমরা পরবর্তীতে যখন সমন নিয়ে পড়াশোনা করব সেখানে আমরা দেখব কিভাবে একটি সমন আসলে জারি করা হয়ে থাকে। পরীক্ষায় আসে এরকম যে সমন জারি করা হয় বিবাদীর প্রতি কত ধারা মোতাবেক, অথবা আসতে পারে কেন সমন সাধারণত জারি করা হয়ে থাকে, কেন বিবাদীর প্রতি সমন দেওয়া হয়ে থাকে। তো সঠিক অ্যান্সার হবে যে সিপিসির সেকশন 27 অনুসারে। তারপরে আমরা দেখব সেকশন 31, 31 ধারা। সেখানে বলা হচ্ছে সমন টু উইটনেস। আপনি যখন কোনো একটা মামলা করবেন, ওই মামলায় কোনো একজন সাক্ষীকে আদালতে হাজির করার জন্য সাধারণত অনেক সময় সমন দেওয়া হয়ে থাকে। সাক্ষীর প্রতি সমন দেওয়া হয় সেকশন 31 বা 31 ধারা মোতাবেক। এছাড়াও এটার পাশাপাশি আমরা অর্ডার 16 বা অর্ডার 16টাও পড়বো। যখন আমরা অর্ডারগুলো একসাথে পড়বো তখন সেটা আমরা দেখব। তো এখানে বলা হচ্ছে উইটনেস ইজ সামন টু গিভ এভিডেন্স অর টু প্রডিউস ডকুমেন্টস অর আদার ম্যাটেরিয়ালস অবজেক্টস। কেন সাক্ষীকে আসলে সাক্ষ্য প্রদান, কেন সমন হয়ে থাকে, সমন কেন দেয়? যখন মামলা করা হয়েছে সাক্ষী বলছে যে হ্যাঁ ঠিক আছে আমি এই মামলায় সাক্ষী দিব, কিন্তু কোনো কারণে সে আর আসতেছে না, সে ভয় পাচ্ছে আদালতে আসতে, তখন সাক্ষীকে আদালতের মাধ্যমে সমন দিয়ে জানানো হয় আপনার কাছে যে নথি আছে বা যে বিষয় সম্পর্কে আপনি জানেন এই বিষয়ে উপস্থাপন করার জন্য আপনি আদালতে হাজির হবেন, এই মর্মে তাকে সাধারণত আদালতে উপস্থিত হওয়ার জন্য সমন দেওয়া হয়ে থাকে। পরবর্তীতে একটা সেকশন যেটা পড়বো সেটা হচ্ছে সেকশন 13। দেখেন, সেকশন 30 হচ্ছে আমি পরে আলোচনা করছি, কারণ 27 এবং 31 এই দুইটাই হচ্ছে একই সেম নেচারের সেকশন, এই জন্য দুইটাকে আমি একসাথে লিখছি। একটা হচ্ছে সমন্স টু ডিফেন্ডেন্ট আর একটা হচ্ছে সমন টু উইটনেস। এই দুইটাকে একসাথে মিলিয়ে পড়বেন, দুইটাই বেজোড় সংখ্যা। হ্যাঁ, এরপরে জোড় সংখ্যায় আছি। সেকশন 30-তে বলা হচ্ছে পাওয়ার টু অর্ডার ডিসকভারি অ্যান্ড দ্য লাইক। এটার সাথে আমরা পাশাপাশি সেকশন 32 এবং অর্ডার 11 এবং রুল 1টা একসাথে মিলিয়ে পড়ব। এই ডিসকভারি মানে হচ্ছে কোনো একটা বিষয় উদ্ঘাটন
এবং সেই উদ্ঘাটনের বিষয়ে আদালত যদি প্রয়োজন মনে করে কোনো একজন পক্ষকে আদেশ প্রদান করতে পারে। তো সেটা একটু ক্লিয়ার করি। আদালত অনেক সময় দেখা গেছে যেকোনো সময় যেকোনো বিষয়ে আদেশ দিতে পারে, জিজ্ঞাসাবাদ করতে পারে, কোনো একটা পার্টিকে বলতে পারে আপনি মামলার নথিটা নিয়ে আসেন। অথবা বলতে পারে যে আমি ওই বিষয়টা সম্পর্কে ওই জায়গাটা পরিদর্শন করতে চাই। অথবা বলতে পারে যে কোনো একটা বিষয় ফেরত, আপনি এই জিনিসটা আমাকে ফেরত দেন। তার মানে ডিসকভার হচ্ছে এমন একটা বিষয় যে বিষয়ে আগে আদালত এই বিষয় সম্পর্কে জানতো না বা কেউ জানায়নি। পরবর্তীতে আদালতের কাছে যখন কোনো একটা মামলার পক্ষ, সেটা বাদী পক্ষও হতে পারে, বিবাদী পক্ষ হতে পারে, ওই বিষয়ে যখন আদালতের নলেজে যায়, আদালতের যখন নলেজে বিষয়টা আসে, তখন আদালত পার্টিদেরকে ওই বিষয়বস্তুগুলো আদালতে হাজির করার জন্য নির্দেশ দিতে পারে। মনে রাখবেন, কোনো একটা বিষয় যখন আমরা আদালতে সাবমিট করি আদালতের আদেশের প্রেক্ষিতে, তখন সাথে সাথে আমরা সেটাকে এফিডেভিটের মাধ্যমে প্রুভ করি। তার মানে পাশাপাশি আমরা এফিডেভিটটাও, হলফনামাটাও দিয়ে থাকি। The court may at any time make such orders as may be necessary relating to the delivery and answering the interrogatories, the admissions of documents and facts, and the discovery, inspections, producing, impounding, and return of documents or other materials, objects producible as evidence, or issue summonses to persons whose attendance is required. দ্যাট মিন্স খুব সহজ ভাষায় যদি বলি, সেটা হচ্ছে আদালত কোনো একজন ব্যক্তিকে কোনো একটা বিষয় যখন জিজ্ঞাসাবাদ করবে, কোনো একটা ডকুমেন্ট হাজির করার জন্য আদেশ দিবে, অথবা কোনো ফ্যাক্ট সম্বন্ধে জিজ্ঞাসা করবে, বা কোনো একটা ইন্সপেকশন বা প্রোডাকশনের জন্য বলবে, তখন অবশ্যই সেটি আদালতের কাছে আপনাকে দিতে হবে। ইটস এ অর্ডার, এবং সেই অর্ডারটা দেওয়ার সময় আপনাকে সাথে সাথে অ্যাফিডেভিট যুক্ত করে দিতে হবে। এখন আপনি বলতে পারেন কেন আমাকে অ্যাফিডেভিট করতে দিতে হয়? কারণ আপনারা জানেন, যখন কোনো একটা বিষয় আদালত আপনি কোনো একটা ডকুমেন্ট দিবেন, কেউ যদি হলফনামা দেয়, তখন সেখানে বলা থাকে আমি যে ডকুমেন্টটা বা যে বক্তব্যটা আদালতে পেশ করলাম সেটি সত্য, সেটা মিথ্যা না। কিন্তু আপনি কোনো কারণে হলফনামা দিয়েও যদি মিথ্যা তথ্য প্রদর্শন করেন, সেই ক্ষেত্রে আপনার বিরুদ্ধে পেনাল কোডের অনুসারে আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তো এই জন্য মূলত কোনো একটা বিষয়ে যখন আদালত ডকুমেন্টগুলো দিতে বলে, সেটা হলফনামার মাধ্যমে দিতে বলে। কারণ হলফনামা হচ্ছে ওই বিষয়ের একটা ডিক্লারেশন যে আপনি ওই বিষয়টা সম্পর্কে সত্য বলছেন। এর পরবর্তী সেকশন আমরা যেটা দেখবো, পেনাল্টি ফর ডিফল্ট। এটার সাথে সাথে আমরা 30 ধারা একটু আগে পড়লাম, এটা 30 এবং 32 এই দুইটা ধারা একসাথে মিলিয়ে পড়তে হবে। আপনাকে আদালত নির্দেশ দিল, কিন্তু আপনি আদালতে হাজির হলেন না, সেক্ষেত্রে আদালত কিন্তু আপনাকে পানিশমেন্ট দিবে, দণ্ড প্রদান করবে। সেখানে বলা হচ্ছে, দ্য কোর্ট মে কম্পেল দ্য অ্যাটেন্ডেন্স অফ এনি পারসন টু হুম এ সমন হ্যাজ বিন ইস্যুড অ্যান্ড ফর দ্যাট পারপোজ মে ইস্যু ওয়ারেন্ট, অ্যাটাচ অ্যান্ড সেল, ইম্পোজ এ ফাইন আপ টু 500 টাকা, or order him to furnish security for the appearance, and in default commit him to the civil prison 6 months. এটার মানে হচ্ছে, আদালতে কোনো একজন সাক্ষীকে যখন সাক্ষ্য দেওয়ার জন্য সমনের মাধ্যমে আসার জন্য, আদালতে উপস্থিত হওয়ার জন্য বলবে, তখন সে উপস্থিত হতে বাধ্য। কিন্তু সে যদি কোনো কারণে সেটি না করে, তখন তার বিরুদ্ধে আদালত ওয়ারেন্ট ইস্যু করতে পারে, পরোয়ানা জারি করতে পারে, অথবা ওই সম্পত্তিটা ক্রয় করার বা বিক্রি করার আদেশ দিতে পারে, তার যে সম্পত্তিগুলো আছে, এবং তার বিরুদ্ধে 500 টাকা পর্যন্ত জরিমানা করতে পারে। অথবা কোনো একটা বিষয়ে সে যে আসবে, এটা নিশ্চয়তা প্রদান করার জন্য জামানতের আদেশ দিতে পারে। কোনো কারণে এই আদেশের ব্যত্যয় যদি ঘটে, তাকে সর্বোচ্চ 6 মাসের দেওয়ানি কারাগারে আটক রাখতে পারে, এবং তাকে আটক করে দেওয়ানি কারাগারে প্রেরণ করা হবে। তার মানে হচ্ছে, এখানে সিম্পল পরীক্ষায় যদি আসে, এরকম আসবে যে কোনো কারণে আদালতে কোনো একজন সাক্ষীকে বা কোনো একজন ব্যক্তিকে কোনো কিছু প্রডিউস করার জন্য বা আসার জন্য যদি বলে, সে যদি এটা না মানে, তার পানিশমেন্টটা কি হবে, সেই পানিশমেন্ট আমরা খুব ভালো করে মনে রাখবো। এর পরবর্তী যে সেকশনটা হচ্ছে সেকশন 33। সেকশন 33 সেখানে দুইটা বিষয় সম্পর্কে বলা হয়েছে, সেটা হচ্ছে জাজমেন্ট অ্যান্ড ডিক্রি। একটা সিভিল মামলার রায় এবং ডিক্রি, আমরা আগেও বলেছিলাম যে কোনো একটা সিভিল মামলার সাধারণত ডিক্রি এবং রায় কোনটি আগে হয়ে থাকে। মনে রাখবেন, একটা সিভিল মামলায় প্রথমত জাজমেন্ট দিয়ে থাকেন,
এবং ডিক্রিটা পরবর্তীতে দিয়ে থাকেন। এটার সাথে সাথে আমরা সেকশন 99, সেকশন 152, 153 প্লাস অর্ডার 20 এই কয়টা সেকশন এবং অর্ডার এটার সাথে সম্পর্কিত, সেটা আমরা সামনের দিকে যখন পড়বো তখন সেটা আমরা দেখব। তো আসলে জাজমেন্ট এবং ডিক্রির মধ্যে বেসিক পার্থক্যটা আসলে কোন জায়গায়? মনে করেন বাদী কোনো একটা বিষয়ে ক্লেম করলো, আদালতে মামলা করলো, জাজমেন্টে সেই বাদীর বক্তব্যগুলো তুলে ধরা হয়, পাশাপাশি বিবাদী প্রতি উত্তরে বা জবাবে, লিখিত জবাবে যে বক্তব্যটা দিয়েছেন সেটাও সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হয় এবং ওই মামলার মূলত বিচার্য বিষয়টা কি থাকে, বাদী এবং বিবাদীর মধ্যে যে ডিসক্রিপেন্সি থাকে, অসামঞ্জস্য থাকে তাদের কথাবার্তা, যেটা নিয়ে আদালত বিচার্য বিষয় নির্ধারণ করে, ফ্রেমিং অফ ইস্যুজ যেটাকে আমরা বলি, সেই ইস্যুজের উপর ভিত্তি করে সাধারণত কোনো একটা মামলার রায় প্রদান করা হয়ে থাকে। এই জাজমেন্টের ডিটেইলস কথাবার্তা বলা থাকে, পরবর্তীতে শেষে আদালত ওগুলো ব্যাখ্যা করে, প্রত্যেকটা বিচার্য বিষয় ব্যাখ্যা করে, ধরে ধরে ব্যাখ্যা করে পরবর্তীতে রায় দিয়ে থাকে। আর ডিক্রি হচ্ছে সে রায়ের সামারি, 2-3 লাইন 5 লাইনের সাধারণত ডিক্রি দেওয়া হয়ে থাকে। ডিক্রিতে সাধারণত কে উইন করছে, কে কতটুকু প্রাপ্য, খুব সংক্ষিপ্ত আকারে সেটা বলা থাকে। এই ডিক্রিটার ডেফিনেশন আমরা অলরেডি পড়েছি, আপনার হয়তো মনে আছে। জাজমেন্ট এবং ডিক্রি সম্বন্ধে আমরা সেকশন 2 সাবসেকশন 9-এ রায়ের ডেফিনেশনটা আমরা পড়েছি এবং ডিক্রি সম্বন্ধে আমরা সেকশন 2 সাবসেকশন 2 এটার সম্পর্কে আমরা ডেফিনেশনে পড়েছি। এখানে বলা হচ্ছে দ্য কোর্ট আফটার দ্য কেস হ্যাজ বিন হিয়ার্ড শ্যাল প্রনাউন্স জাজমেন্ট অ্যান্ড অন সাচ জাজমেন্ট এ ডিক্রি শ্যাল ফলো। দ্যাট মিনস আদালত কোনো একটা মামলার শুনানি শেষে সাধারণত রায় প্রদান করবে এবং সেই রায়ের ভিত্তিতে সাধারণত ডিক্রি জারি করা বা ডিক্রি দেওয়া হয়ে থাকে। এরপরে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে ইন্টারেস্ট। ইন্টারেস্টের বাংলা হচ্ছে সুদ। তো এটা কোনো ব্যাংকিং কার্যক্রম না যেখানে ইন্টারেস্টের বিষয়টা আসবে। এটা হচ্ছে মূলত, সাপোজ কোনো একটা মানি সুট আপনি করলেন, এ ডিক্রি ইজ ফর দ্য পেমেন্ট অফ মানি। কেউ আপনার থেকে টাকা পায় অথবা আপনি তার কাছ থেকে টাকা পান, এই বিষয়ে যখন কোনো একটা ডিসপিউট বা বিতর্ক হয় তখন আমরা সাধারণত আদালতে মানি সুট বা অর্থ আদায়ের মোকদ্দমা সাধারণত করে থাকি। কোনো একজন ব্যক্তি অবৈধভাবে অনেক দিন থেকে আপনার সেই আদালতে সেই মানিটা রেখে দিছে, সে তার কাছে রেখে দিছে, সে আপনি তা বারবার চাওয়া সত্ত্বেও আপনি সেই মানিটা তাকে সে দিচ্ছে না। এই জন্য আমরা সাধারণত উক্ত আদালতে মানি সুট করে থাকি, যেটাকে আমরা বাংলায় বলি অর্থ আদায়ের মোকদ্দমা। তো মানি সুট করার সময় একটা জিনিস মনে রাখবেন, একটা পার্সেন্টেজ আমরা আদালতে জমা দিতে হয়, পাশাপাশি ওই পার্সেন্টেজে তাদের বাংলাদেশ ব্যাংকে সাধারণত জমা দিয়ে থাকি আমরা। তো দেখেন এখানে বলা হচ্ছে ডিক্রিজ ফর দ্য পেমেন্ট অফ মানি কোর্ট মে in the decree order interest at such rate as the court deems reasonable to be paid on the principal sum adjust from the date of the suit to the date of the decree. Where a decree is silent with respect to the payment of further interest, court shall be deemed to have refused such interest, and a separate suit therefore shall not lie. সহজ কথা হচ্ছে, আপনি যখন কোনো একটা মানি সুট করবেন, টাকা আদায়ের মামলা করবেন, সেখানে অবশ্যই আপনি যখন ক্লেম করবেন ইন্টারেস্ট সহ আপনাকে আদালতের কাছে চাইতে হবে। যদি কোনো ডিক্রি অর্থ প্রদানের জন্য হয় তবে আদালত ডিক্রিতে নির্ধারিত হারে সুদ প্রদানের জন্য আদেশ দিতে পারে, যা আদালত উপযুক্ত মনে করে। মামলার দাখিলের তারিখ থেকে ডিক্রি ঘোষণার তারিখ পর্যন্ত মূল অর্থের উপরে সেটি প্রযোজ্য হয়। কিন্তু ধরেন আপনি চাইলেন না, যদি কোনো ডিক্রিতে অতিরিক্ত অর্থ প্রদানের বা সুদ প্রদানের কোনো বিষয় উল্লেখ না থাকে তবে এটি ধরে নেওয়া হবে যে আপনি এটা চান নাই, আদালত সেই সুদটা প্রত্যাখ্যান করছে বা আদালত সে আপনার সুদটা আপনাকে দিতে চাচ্ছে না। এই বিষয়ে আপনি পৃথক কোনো মামলা করতে পারবেন না। No separate suit therefore shall not lie.
মানে আপনি কোনো আলাদা কোনো মামলা করতে পারবেন না। পরীক্ষায় কেমন আসতে পারে? যে ইন্টারেস্টের জন্য কেউ যদি আদালতে ক্লেম না করে অথবা কোনো কারণে আদালত অতিরিক্ত সুদ প্রদান না করে থাকে, এই জাতীয় কোনো ডিক্রিতে উল্লেখ না থাকে, সেই বিষয়ে আপনি কি পুনরায় আলাদা মামলা করে সেটি চাইতে পারবেন? উত্তর হবে না, পারবেন না। এর পরবর্তী যে পয়েন্ট সেটা হচ্ছে কস্ট, মামলার খরচ। আমরা সবাই জানি বাদী মামলা করুক অথবা বিবাদী মামলা করুক, সেখানে মামলার খরচ থাকে। এই কস্ট সাধারণত উভয় পক্ষকেই বহন করতে হয়। The cost of an incident to all suits shall be in the discretion of the court. Court may give interest on costs at any rate not exceeding 6% per annum and shall be added to the cost. মনে রাখবেন, সমস্ত মামলার সাথে সম্পর্কিত যে খরচ সেটি আদালতের বিবেচনার উপর নির্ভরশীল। খরচ কয় টাকা হবে বা কয় টাকা ধরবে, এটা আদালত তার ডিসক্রিশনারি পাওয়ার বা সহজাত ক্ষমতা বলে সেই বিষয়ে সাধারণত যে কোনো নির্দেশ দিয়ে থাকে বা আদেশ দিয়ে থাকে। কিন্তু মনে রাখতে হবে, আদালত যখন খরচ নির্ধারণ করবে সেক্ষেত্রে বার্ষিক 6%, সর্বোচ্চ 6% হারে সুদ প্রদানের আদেশ দিতে পারে, এর বেশি কিন্তু পারবে না। এবং এই সুদটা মামলার খরচের সাথে যুক্ত করা হবে। তো পরীক্ষায় আসতে পারে, আদালত যখন কোনো একটা ইন্টারেস্টের বিষয়ে কোনো একটা আদেশ যখন দেয়, সেটি সর্বোচ্চ কত পার্সেন্ট পর্যন্ত ধরা হয়ে থাকে, সর্বোচ্চ বার্ষিক কত পার্সেন্ট হারে ধরা হয়ে থাকে, তখন আপনারা পরীক্ষায় অ্যান্সার করবেন সেটি সর্বোচ্চ 6% হারে বা 6% হারে পার অ্যানাম বা বাৎসরিক হিসেবে ধরা হবে। বাস এতটুকু মনে রাখলে যথেষ্ট, এর বেশি আমাদের মনে রাখার দরকার নেই। এরপরে দেখেন পরবর্তী যে পয়েন্ট সেটা হচ্ছে সেকশন 35A, compensatory cost in respect of false and vexatious claims or defenses. vexatious মানে হচ্ছে বোরিং, বিরক্তিকর। কোন একজন ব্যক্তি আরেকজনকে হয়রানি করার জন্য অথবা তাকে বিরক্ত করার জন্য, ক্ষতি করার উদ্দেশ্যে যদি মিথ্যা বা বিরক্তিকর দাবি বা জবাব সম্পর্কে এ খ- এ দাবি করে, বিরক্তিকর কোনো একটা ক্লেম করে, যেটা আসলে কোনোভাবেই কাম্য নয়, আদালত ইচ্ছে করলে ওই ব্যক্তির বিরুদ্ধে ক্ষতিপূরণ চাইতে পারে, যা আপনি তাকে ক্ষতিপূরণ দিতে হবে। মনে রাখবেন, এই কম্পেনসেটরি যে কস্টটা সাধারণত এই যে জায়গাটা, সেটা সাধারণত অ্যাপ্লাই করা হয় দুইটা ক্ষেত্রে। ইট উইল অ্যাপ্লাই টু দ্য সুট, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে আদার প্রসিডিংস, তার মানে অন্যান্য যে প্রসিডিংস আছে আদালতের মামলা চলাকালীন, যে অন্যান্য যে বিষয়বস্তুগুলো থাকে, সেগুলো কিন্তু এই দুইটা ক্ষেত্রে সাধারণত এটা অ্যাপ্লাই করা হয়। কিন্তু আপনি অ্যাপিলের ক্ষেত্রে, অ্যাকসেপ্ট অ্যান অ্যাপিল, অ্যাপিলে কিন্তু সেটি ব্যবহার করতে পারবেন না। তার মানে আপনি কোনো একটা মামলায় অ্যাপিলে চলে গেছে, আপনি এখন বলতেছেন আমাকে, যেহেতু আমার বিরুদ্ধে মিথ্যা বা বিরক্তিকর সে ক্লেম করছে, আমার এখন এটার ক্ষতিপূরণ দেন, ক্ষতিপূরণের খরচ দেন, হবে না। অ্যাপিলে সেটা চাওয়া যাবে না। আপনাকে চাইতে হবে মামলা চলাকালীন অবস্থায় এবং আদার প্রসিডিংস এবং অন্য প্রসিডিংস এর ক্ষেত্রে। এখানে বলা হচ্ছে কোর্ট শ্যাল আফটার রেকর্ডিং ইটস রিজনস ফর হোল্ডিং সাচ ক্লেম অর ডিফেন্স টু বি ফলস অর vexatious মেক অ্যান অর্ডার ফর দ্য পেমেন্ট টু দ্য অবজেক্টর সাচ কস্ট হুইচ মে এক্সটেন্ড আপ টু, দেখেন এখানে 20 ইয়ার্স এর কথা বলা আছে, কিন্তু এখানে 20 ইয়ার্স হবে না, এটা আপনারা সবাই কারেক্ট করুন। এটা অ্যামেন্ডমেন্ট হয়ে গেছে 2025 সালে, একটা অ্যামেন্ডমেন্ট আসছে, সেখানে বলছে 50,000 টাকা। পূর্বে ছিল সেটা 20,000 টাকা, বর্তমানে 2025 2025 যে আমাদের যে অ্যামেন্ডমেন্টটা হয়েছে সিপিসি, সেখানে কিন্তু সেটা এক্সটেন্ড করে 50,000 টাকা পর্যন্ত করছে। তো এখন আদালত কোনো একজন ব্যক্তিকে ক্ষতিপূরণ বাবদ 50,000 টাকা দিতে বললো, 50,000 পরিবর্তে 60,000 দিতে বললো, তখন তিনি যদি চান এটার প্রতিকার চাইতে পারবেন, তখন তিনি আদালতে একটা মিস অ্যাপিল করতে পারবেন কোড অফ সিভিল প্রসিডিউর এই আইনের 104 ধারা মোতাবেক। প্রতিকার, তার মানে কেউ যদি এগ্রিভড হয়, সংক্ষুব্ধ হয়, কেউ যদি নাকশ হয়, সেই ক্ষেত্রে আদালত সাধারণত আদালতের কাছে আপনি আরেকটা মিস অ্যাপিল করতে পারবেন 104 ধারা মোতাবেক। তার মানে এখানে পরীক্ষা কি আসতে পারে, কেউ যদি মিথ্যা বা বিরক্তিকর কোনো ক্লেম করে সেটি কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে? মনে রাখবেন, মামলা এবং আপিল, মামলা এবং অন্যান্য কার্যধারায় সেটা অ্যাপ্লিকেবল হবে, অ্যাপিলে সেটা অ্যাপ্লিকেবল হবে না। ওই ব্যক্তিকে সর্বোচ্চ কত টাকা ক্ষতিপূরণ চাইতে পারে?
ওই ব্যক্তির কাছ থেকে কত বড় ক্ষতিপূরণ দাবি করতে পারে? 50,000 টাকা পর্যন্ত। ওই ব্যক্তি যদি টাকা চাওয়ার পরে এগ্রিভড হয়, সংক্ষুব্ধ হয়, সেক্ষেত্রে প্রতিকার কি? সেই ক্ষেত্রে প্রতিকার হচ্ছে মিস অ্যাপিল বা বিবিধ অ্যাপিল। বিজিএস এক্সাম 2008 এ একটা কোশ্চেন আসছে, খেয়াল করে দেখেন। সেখানে বলছে দেওয়ানি মামলায় সর্বোচ্চ কত টাকা ক্ষতিপূরণ বাবদ দেওয়া যায়? তো ওখানে আগে ছিল 20,000, এর জন্য 20,000, কিন্তু এখন 20,000 এর জায়গায় হবে 50,000 টাকা। তারপরে দেখেন আমরা পড়বো সেকশন 35B, cost for delay in making application etc. in respect of interlocutory matter, অন্তর্বর্তীকালীন বিষয়। এটা জিনিসটা কি? ইন্টারলোকিটরি ম্যাটারটা হচ্ছে আপনি যখন কোনো একটা মামলা চলবেন, আপনি যখন মামলা চলাকালীন কোনো একটা দরখাস্ত আদালতের কাছে দিবেন, সেই বিষয়গুলোকে আমরা সাধারণত ইংরেজি বলি ইন্টারলোকিটরি ম্যাটার বা অন্তর্বর্তীকালীন বিষয়। ধরেন কোনো একটা কারণে আপনি একটা জমিন দলিল দেওয়ার কথা ছিল, কিন্তু আপনি সেই দলিলটা তুলতে দেরি হলো, তখন আদালতের কাছে আপনি জানাতে হবে যে কেন দেরি হচ্ছে, সে বিলম্বের কারণটা দিতে হবে। কিন্তু আপনি বিলম্বের কারণ না দেখিয়ে যদি আদালতকে এই সম্পর্কে না জানান, সেই ক্ষেত্রে আদালত আপনাকে এই কারণে, ডিলের কারণে খরচ চাইতে পারে, যে আপনি কেন দেরি করলেন, জরিমানা স্বরূপ খরচ দিবেন এখন থেকে। তো এখানে বলা হচ্ছে ইফ অ্যাট এনি স্টেজ অফ দ্য সুট or proceedings an application or written objections is not filed within the time fixed by the court, it shall not be admitted for hearing without payment which not exceeding 2,000 টাকা। তার মানে কি? যখন কোনো একটা মামলার কার্যধারা বা যে কোনো পর্যায়ে আদালত কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে যদি আপনি লিখিত আপত্তি বা জবাব দাখিল না করে থাকেন, বিবাদী সাধারণত কি দেয়? লিখিত জবাব দেয়। নির্দিষ্ট একটা সময়ের মধ্যে সেটা বলা থাকে যে আপনি এত তারিখের মধ্যে জবাব দাখিল করবেন, কিন্তু আপনি সেটা করলেন না। তখন আদালত শুনানির জন্য সেটা গ্রহণ করবে না। নির্দিষ্ট সময় যেহেতু অতিক্রান্ত হয়ে গেছে, তখন আদালত সাধারণত ওই ব্যক্তিকে 2,000 টাকা পরিশোধ করার জন্য বা খরচ প্রদান করার জন্য নির্দেশ দিতে বা আদেশ দিতে পারে। আবার বলছে আফটার ফাইলিং রিটেন অবজেকশন এনি পার্টি মেক্স অ্যান অ্যাপ্লিকেশন হুইচ কুড অ্যান্ড ought to have been made either court may admit but shall not hear and dispose of the applications without payment which not exceeding 3,000 টাকা। এটা একটি জিনিস। লিখিত আপত্তি আপনি দাখিল করছেন, যদি কোনো পক্ষ এমন একটি আবেদন করে যা আগে করা উচিত ছিল, তার মানে কোনো একটা ব্যক্তি লিখিত জবাব দাখিলের পরে একটা অ্যাপ্লিকেশন করছে যেটা আসলে আগে করা দরকার ছিল, আদালত সেক্ষেত্রে ক্ষুব্ধ হতে পারেন, সেক্ষেত্রে আদালত সেটি গ্রহণ করতে পারে। তবে শুনানি বা নিষ্পত্তি ছাড়াই আবেদনটি পরিশোধ না করা পর্যন্ত সেটি গ্রহণযোগ্য হবে না, কিন্তু পাশাপাশি আপনাকে জরিমানা গুনতে হবে 3,000 টাকা। তাহলে পরীক্ষায় আসতে পারে সঠিক সময়ে লিখিত জবাব দাখিল করা না হলে আদালতকে খরচ প্রদান করতে হবে 2,000 টাকা। আর যদি লিখিত জবাব দাখিল করার পর দেখা যায় এমন কোনো একটা বিষয় আগেই দেওয়া দরকার ছিল কিন্তু আপনি দেন নাই, সেই ক্ষেত্রে আদালতকে 3,000 টাকা ক্ষতিপূরণ বাবদ আপনাকে দিতে হবে, পরিশোধ করতে হবে। আপনি 2,000 টাকাও দিলেন না, 3,000 টাকাও দিলেন না, এই জাতীয় কোনো কিছু যদি হয়, সেক্ষেত্রে আপন ফেইলিউরস টু পে দ্য কস্ট দ্য অ্যাপ্লিকেশন শ্যাল স্ট্যান্ড রিজেক্টেড। মনে রাখবেন, এই জাতীয় ক্ষতিপূরণ যদি সাধারণত সঠিক সময়ে দেওয়া না হয়, সেক্ষেত্রে আবেদনটি বা আর্জির কপিটির সাথে সাথে প্রত্যাখ্যাত হবে অথবা খারিজ হয়ে যাবে। এর পরবর্তী যে সেকশন, সেখানে আমরা দেখব সেকশন 37। সেখানে বলা হচ্ছে ডেফিনেশন অফ কোর্ট হুইচ পাসড এ ডিক্রি। ডিক্রি প্রদানকারী আদালতের সংজ্ঞা। সাধারণত কোন কোর্টকে ডিক্রি প্রদানকারী আদালত বলা হয়ে থাকে? মনে রাখবেন, যেই কোর্টে আপনি মামলা করছেন সেই কোর্টকেই সাধারণত ডিক্রি প্রদানকারী বা প্রাথমিক আদালত বলা হয়ে থাকে। এতটুকুই শুধু মনে রাখবেন, যে কোর্টে আপনি মামলা ফাইল করছেন সেই কোর্টকে সাধারণত প্রাথমিক আদালত বা ডিক্রি প্রদানকারী আদালত বলা হয়ে থাকে। সেই ক্ষেত্রে অ্যাপিলে আপনি উপরের কোর্টে যাবেন, ঠিক আছে, কিন্তু উপরের কোর্টে যাওয়া সত্ত্বেও সেই ডিক্রিটা কার্যকর করার জন্য পুনরায় আপনাকে ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, আপনাকে প্রথম যে আদালতে আপনি মামলাটা ফাইল করছেন, কোর্ট অফ দ্য ফার্স্ট ইনস্ট্যান্স, সেই আদালতেই আপনাকে মূলত মামলাটা ফাইল করতে হবে। ডিক্রিটা কার্যকর করার জন্য আপনাকে আবেদন করতে হবে।
ডিক্রি জারির জন্য আবেদন করতে হবে। সেকশন 38 সেখানে বলা হচ্ছে কোর্ট বাই হুইচ ডিক্রি মে বি এক্সিকিউটেড, যে আদালত কর্তৃক ডিক্রি সাধারণত জারি করা যায়। একটু আগেই বললাম এ ডিক্রি মে বি এক্সিকিউটেড ইদার বাই দ্য কোর্ট হুইচ পাসড ইট অর টু হুইচ ইট ইজ সেন্ট ফর এক্সিকিউশন। তার মানে কোনো একটা মামলা, কোনো একটা জমি ধরেন আপনার নারায়ণগঞ্জে পড়ছে একটা অংশ, ঢাকাতে পড়ছে একটা অংশ। এখন আপনি মামলায় হেরে গেলেন। হেরে যাওয়ার পরে দুইটা কোর্টের অধীনে যেহেতু ডিক্রিটা হয়েছে, সেহেতু আপনাকে ঢাকা কোর্টে প্রথমে কার্যকর করতে হবে, পরবর্তী নারায়ণগঞ্জ কোর্টে ওই মামলাটা একই সময় এখতিয়ার সম্পন্ন আদালতে প্রেরণ করতে হবে ওই ডিক্রিটা কার্যকর করার জন্য। তখন কিন্তু ঢাকা কোর্ট নারায়ণগঞ্জ কোর্টের জুরিডিকশনের আন্ডারে যে জমি আছে সেটা আদায় করার জন্য কোনো ব্যবস্থা নিতে পারবেন না। ওই নারায়ণগঞ্জ কোর্টের সময় এখতিয়ার সম্পন্ন একই নেচারের এখতিয়ার সম্পন্ন আদালতে আপনাকে ওই ডিক্রি কপিটা প্রেরণ করতে হবে কার্যকর করার জন্য। ঢাকা অ্যাসিস্ট্যান্ট জাজ কোর্টে যদি মামলাটা চলে সেক্ষেত্রে এটাকে প্রেরণ করতে হবে নারায়ণগঞ্জ অ্যাসিস্ট্যান্ট কোর্টে এটাকে কার্যকর করার জন্য। বিগত সালে একটা কোশ্চেন আসছে, দেখেন নিম্নের কোন আদালত একটি ডিক্রি জারি করতে পারে। এমসিকিউ 2013 সালে এমসিকিউতে আসছে, বলা হচ্ছে ডিক্রি প্রদানকারী আদালতে। তারপর আরেকটা কোশ্চেন আসছে, দেখেন রিভিশন মামলায় একটি ডিক্রি হাইকোর্ট বিভাগে বহাল হলে তা জারির জন্য কোন আদালতে দরখাস্ত করতে হয়। হাইকোর্ট বিভাগে আপনার ডিক্রিটা বহাল আছে, কিন্তু আপনাকে হাইকোর্ট বিভাগ সেটাকে কার্যকর করতে পারবে না। সেক্ষেত্রে আপনাকে যে আদালত ডিক্রিটা প্রদান করছে, যে আদালতে আপনি মামলাটা করছেন প্রথম যে আদালত, সেই আদালতে আপনাকে চলে আসতে হবে এটা কি কার্যকর করার জন্য। এর পরবর্তী যে সেকশন সেটা হচ্ছে সেকশন 39। সেখানে বলা হচ্ছে ট্রান্সফার অফ ডিক্রি, ডিক্রি স্থানান্তর। এটা কি জিনিস? খুব সিম্পল, খুব নর্মালি চিন্তা করে দেখবেন, যে আদালত একটি ডিক্রি জারি করে সাধারণত ওই আদালত সে জমিগুলো উদ্ধার করে দেয়। ধরেন দ্য কোর্ট হুইচ পাস্ট ডিক্রি মে অফ ইটস ওন মোশন, নিজের ইচ্ছায় আদালত সাধারণত সেই ডিক্রিটা কার্যকর করতে পারে, অথবা পার্টিরা যদি চায় অর অন দ্য অ্যাপ্লিকেশনস অফ দ্য ডিক্রি হোল্ডার, অথবা ডিক্রি হোল্ডার বলতে যার পক্ষে রায় হয়েছে সেটাকে তাদেরকে আমরা ইংরেজিতে ডিক্রি হোল্ডার বলি। সেই ডিক্রি হোল্ডার ওই আদালতে অ্যাপ্লিকেশন করতে হবে সেই ডিক্রিটা কার্যকর করার জন্য, অথবা ওই জমিটা যদি অন্য কোনো জেলায় থাকে সেন্ড ইট ফর এক্সিকিউশন টু এনি সাবঅর্ডিনেট কোর্ট অফ কম্পিটেন্ট জুরিসডিকশনস, অথবা অন্য কোনো জায়গায় অন্য কোনো ডিস্ট্রিক্টে যদি সেই ডিক্রিটা কার্যকর করার জন্য হয়ে থাকে সেক্ষেত্রে সেটাকে পাঠিয়ে দিতে হবে অ্যাপ্লিকেশন করে কোর্টের মাধ্যমে, কোর্ট টু কোর্ট যাবে, হ্যাঁ কোর্ট টু কোর্ট সেটা যাবে, যে সেটাকে কার্যকর করতে হবে। তো এই ডিক্রি স্থানান্তর যখন আপনি করবেন সাধারণত সেটা স্থানান্তর করার জন্য কয়েকটা জিনিস লক্ষ্য রাখতে হয়। বলা হচ্ছে ইফ জাজমেন্ট ডেটর ভলেন্টারি রিসাইড অর ক্যারিজ অন বিজনেস, যার বিপক্ষে বা যিনি মামলায় হেরে গেছেন যার বিপরীতে মামলার রায়টা আসছে সে যেখানে বসবাস করে অথবা ব্যবসা বাণিজ্য পরিচালনা করে, সেখানে পার্সোনাল কোনো ওয়ার্কস করে ফর গেইন উইদিন দ্য লোকাল লিমিটস অফ দ্য জুরিডিকশন, এটা মাথায় রাখতে হবে। ওই কোর্টের জুরিডিকশনে তিনি আছেন কিনা, অথবা কোনো ব্যবসা বাণিজ্য পরিচালনা করছেন কিনা, অথবা সেখানে বসবাস করেন কিনা, সেখানে কোনো ব্যবসা পরিচালনা করেন কিনা, এই জায়গাটা লক্ষ্য রাখতে হবে। If judgment debtor has property within the local limits of the jurisdiction of such other court, ওই jurisdiction কোর্টের আন্ডারে তার কোনো জমি আছে কিনা। If the decree directs the sale of delivery of the immovable property situate outside the local limits, তার মানে ওই ডিক্রিতে বলা থাকে যদি লোকাল লিমিটের আউটসাইডে যদি তার কোনো জমি থেকে থাকে সেটা যদি বিক্রি করা প্রয়োজন হয় সেক্ষেত্রেও আপনি ডিক্রিটা স্থানান্তর করতে পারবেন। ডিক্রি স্থানান্তরের কারণগুলো হচ্ছে এই কয়টা, হ্যাঁ এ বি সি ডি, এই চারটা কারণ। এরপরে লাস্টলি বলা হচ্ছে ইফ দ্য কোর্ট হুইচ পাস দ্য ডিক্রি কনসিডার্স ফর এনি আদার রিজন হুইচ ইট শ্যাল রেকর্ড ইন রাইটিং, আদালত যদি মনে করে অন্যভাবেও যদি কোনো আদেশ দিয়ে সেটাকে স্থানান্তর করার প্রয়োজন হয় অন্য আদেশও দিতে পারে, এবং সেটা রাইটিং লিখিত আকারে তিনি সেটা লিখে রাখবেন যে কেন আসলে ডিক্রিটা তিনি স্থানান্তর করছেন, লিখিত রেকর্ড তিনি রাখবেন। সেকশন 41 এখানে বলছে জারি কার্যক্রমের ফলাফল অবহিতকরণ, রেজাল্ট অফ এক্সিকিউশন প্রসিডিংস টু বি সার্টিফাইড।
The court to which a decree is sent for execution shall certify to the court which passed it the fact of such execution. তার মানে আপনি যখন কোনো একটা ডিক্রি কার্যকর করার জন্য অন্য কোনো আদালতে পাঠালেন, সেই ডিক্রি করা জারি আদালতকে ওই কার্যকর ঘটনা সম্পর্কে সনদ প্রদান করতে হবে। তার মানে এক্সিকিউশনের জন্য আপনি যদি পাঠান, টু হুইচ এ ডিক্রি ইজ সেন্ট ফর এক্সিকিউশন, ঠিক আছে, অবশ্যই সেখানে তাকে সার্টিফাই করতে হবে যে হ্যাঁ তিনি ডিক্রি অনুসারে এই জমিটা পাবে। এটা বলছে শ্যাল সার্টিফাই টু দ্য কোর্ট, ওই কোর্টকে সার্টিফাই করতে হবে। তারপরে দেখেন সেকশন 42, সেখানে বলছে পাওয়ার অফ কোর্ট ইন এক্সিকিউশন ট্রান্সফার ডিক্রি। এটার সাথে সাথে সেকশন 39, সেকশন 50, সাবসেকশন 1, 150, 152, অর্ডার 21, রুল 16, 50, তারপরে 53, সেকশন 53, সেকশন 50, এই জায়গাগুলো কিন্তু পড়তে হবে। রুল 50, সরি, রুল 16, রুল 50, রুল 53, এই জায়গাটা হচ্ছে সম্ভবত এই ডিক্রি জারির বিষয়ে আলোচনা করা আছে। তার মানে কোনো একটা ডিক্রি যখন স্থানান্তর করা হয় এক আদালত থেকে অন্য আদালতে, ওই আদালতের ক্ষমতাটা কতটুকু থাকবে? খুব সিম্পল, এটার অ্যান্সার হচ্ছে ইট শ্যাল হ্যাভ দ্য সেম পাওয়ার্স অ্যাজ ইফ ইট হ্যাড বিন পাসড বাই ইটসেলফ। তার মানে আপনি ঢাকার অ্যাসিস্ট্যান্ট জাজ কোর্টে একটা মামলা রায় পেলেন, নারায়ণগঞ্জ যার জমি আছে সেখানে কার্যকর করার জন্য তাকে পাঠানো হলো, তখন খেয়াল রাখতে হবে ওই যে আদালতে পাঠানো হচ্ছে সেই আদালতের সমক্ষমতা থাকবে। মনে করার কারণ নাই যে আমি অনেক বড় অথবা আমি অনেক ছোট। তার মানে ঢাকা অ্যাসিস্ট্যান্ট জাজ কোর্টের যে পাওয়ার, অ্যাসিস্ট্যান্ট জাজ সাহেব যে পাওয়ার হোল্ড করতেছেন, যে আদালতের ডিক্রিটা কার্যকর করার জন্য পাঠানো হচ্ছে সেটা যদি বড় আদালতের হয় কিন্তু সে সেম পাওয়ার হোল্ড করবে, এর বেশি পাওয়ার সে অ্যাপ্লাই করতে পারবে না। তারপর দেখেন সেকশন 46, প্রিসেপ্টস। এই প্রিসেপ্টস এর মানে হচ্ছে বিচারক কর্তৃক একটা লিখিত আদেশ। এটা সম্পর্কে অর্ডার 21 এবং রুল 10 এ বলা আছে। এখানে বলা হচ্ছে কোনো একজন ডিক্রি হোল্ডার যার পক্ষে রায় হয়েছে, সে যদি কোনো একটা আবেদন করে, সেই প্রেক্ষিতে ডিক্রি প্রদানকারী আদালত অন্য কোনো আদালতকে রায় দেন আদালত সংক্রান্ত সংযুক্ত করার জন্য একটি প্রিসেপ্ট বা নির্দেশ জারি করতে পারে। মানে এক আদালত অন্য আদালতকে বলবে যে আমি এই বিষয়ে রায় প্রদান করছি, আপনার এখতিয়ারের মধ্যে যেহেতু জমিটা আছে আপনি সেটাকে ক্রোক করেন। তো এই যে আদেশটা দিল, প্রিসেপ্টের যে আদেশটা, নো অ্যাটাচমেন্ট আন্ডার দ্য প্রিসেপ্ট শ্যাল কন্টিনিউ ফর মোর দ্যান 2 মান্থস। এই যে এক আদালত অন্য আদালতকে এটাকে আদেশ দিছে, এটাকে জমিগুলো ক্রোক করার জন্য, সেই আদেশটা বলবৎ থাকবে 2 মাসের জন্য। মাইন্ড ইট, এটা পরীক্ষায় আসে। প্রিসেপ্ট মানে হচ্ছে বিচারক কর্তৃক লিখিত একটা আদেশ, যেটা অন্য একজন বিচারককে দেওয়া হয়ে থাকে অন্য কোনো কোর্টে, যে কোর্টে ওই ব্যক্তির জমি আছে সেটা ক্রোক করার জন্য এই আদেশটা বলবৎ থাকে 2 মাসের জন্য। 2 মাসের বেশি কি আদেশটা বলবৎ রাখা যাবে? হ্যাঁ, যাবে, আনলেস দ্য পিরিয়ড অফ অ্যাটাচমেন্ট ইজ এক্সটেন্ডেড বাই অ্যান অর্ডার অফ দ্য কোর্ট। কোর্ট যদি এটাকে অর্ডারের মাধ্যমে এক্সটেন্ড করে, 2 মাসের জায়গায় 3 মাস করে, 4 মাস করে, সেক্ষেত্রে সেটা এক্সটেন্ড করা যাবে। মনে রাখবেন, প্রিসেপ্ট হচ্ছে আদালতের একটি আদেশ, পরীক্ষায় আসে এটা কি আদেশ নাকি জাজমেন্ট নাকি ডিক্রি। তখন মনে রাখবেন প্রিসেপ্টস ইটসেলফ অ্যান অর্ডার, এটি একটি আদালতের আদেশ। তারপর দেখেন সেকশন 48, সেখানে বলছে লিমিট অফ টাইম ফর এক্সিকিউশনস। আপনি কোনো একটা মামলা যখন এক্সিকিউট করতে যাবেন, সিভিল মামলা, সেক্ষেত্রে কতদিনের মধ্যে আপনি এক্সিকিউশনের জন্য অ্যাপ্লিকেশনটা করতে হবে, লিমিটেশন পিরিয়ডটা কতদিন। সেখানে লিমিটেশন অ্যাক্টের আর্টিকেল, লিমিটেশন অ্যাক্ট আমাদের একটা আইন, যে আইনে মূলত বলা থাকে কতদিনের মধ্যে কোন জিনিসটা করতে হয়। সেখানে আর্টিকেল 181, 182 এবং 183-তে 81, 82, 181, 182 এবং 183-তে মূলত ডিক্রি জারির যে তামাদি সময় সেটা সম্পর্কে বলা আছে। তো মনে রাখবেন, এটা খুব সিম্পল একটা বিষয়। মনে রাখবেন, কোনো একটা বিষয়ে যখন আপনি জারির নতুন দরখাস্ত করবেন, সেই ক্ষেত্রে জারির জন্য সাধারণত 6 বছরের পরে আপনি জারির দরখাস্ত করতে পারবেন না। নতুন কোনো দরখাস্ত সাধারণত করতে পারবেন না। তো মূলত অ্যাজ এ সিম্পল সবসময় মনে রাখবেন, অ্যাকর্ডিং টু সেকশন 48, কোনো একটা দেওয়ানি মামলায় ডিক্রি জারির ক্ষেত্রে তামাদি মেয়াদ থাকবে 3 বছর। তার মানে আপনি যখন মামলার রায় পেলেন, এই রায়টা কার্যকর করার জন্য 3 বছরের মধ্যে আপনাকে এই জারিটা, ওই জমিটা উদ্ধার করার জন্য পুলিশের সহযোগিতা নিয়ে আদালতের নির্দেশে সেটাকে আপনি রায় পেয়ে চুপ করে ঘুমাইলেন, সেটা কিন্তু হবে না। 3 বছরের মধ্যে সেটা কার্যকর করার জন্য আপনাকে আদালতে দরখাস্ত দাখিল করতে হবে। কখনো কখনো 12 বছর পরেও
কখনো কখনো 12 বছর পরেও ডিক্রি জারির জন্য আবেদন করা যায়। সেক্ষেত্রে আদালত যদি মনে করে যে দেখা গেছে দেনাদার প্রতারণা বা বল প্রয়োগের দ্বারা ডিক্রি জারিতে বাধা প্রদান করছে, সেই ক্ষেত্রে একটা মিনিট। 48 এ বলা হচ্ছে কোনো একটা ডিক্রি যখন আপনি কার্যকর করবেন, সেক্ষেত্রে প্রথম আবেদনটা আপনাকে করতে হবে 3 বছরের মধ্যে। কিন্তু কোনো ক্ষেত্রে এই আবেদনটা 12 বছর পরেও পর্যন্ত করা যায়। কখন? সেক্ষেত্রে মনে রাখতে হবে যে আদালত ডিক্রি জারির জন্য আবেদন গ্রহণ যদি না যদি কোনো প্রতারণা করে, দেনাদার যে আপনার টাকা মানে যার থেকে আপনি টাকা পাবেন সে যদি কোনো একটা প্রতারণার আশ্রয় নেয় অথবা বল প্রয়োগ করে হুমকি-টুমকি দেয় আপনাকে, সে ডিক্রি জারিতে যদি বাধা প্রদান করে, সেটা যদি আদালতের কাছে আপনি প্রমাণ করতে পারেন, সেক্ষেত্রে আপনি 12 বছর পরেও ডিক্রি জারির জন্য আবেদন করতে পারবেন। তার মানে ডিক্রি সাধারণত আমরা ২ প্রকার, সেটা আমরা জানি প্রিলিমিনারি ডিক্রি এবং ফাইনাল ডিক্রি। কোনো একজন ব্যক্তি যখন প্রাথমিক ডিক্রির ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করে থাকে, পরবর্তীতে সে যখন চূড়ান্ত ডিক্রির জন্য একটা দরখাস্ত দাখিল করবে, সেটা করতে পারবে যেকোনো সময়। তাহলে আমরা সামারি করে বলি, কোনো একটা বিষয়ে আপনি ডিক্রি জারির জন্য তামাদি মেয়াদ পাবেন ৩ বছর। ৩ বছর পরেও আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে প্রমাণ করতে হবে যে দেনাদার আপনার সাথে প্রতারণা করছে অথবা বল প্রয়োগের দ্বারা ডিক্রি জারিতে বাধা প্রদান করছে। এবং ডিক্রি জারির ১ম দরখাস্তটা আপনাকে ৩ বছরের মধ্যেই করতে হবে। ১২ বছরের পরে যেকোনো সময় আপনি ডিক্রি জারি করতে পারবেন। কিন্তু সেক্ষেত্রে কথা হচ্ছে প্রাথমিক ডিক্রিটা আপনি যখন পাবেন, প্রাথমিক ডিক্রিটা কখন পায় মনে রাখবেন, প্রাথমিক ডিক্রিটা সাধারণত পার্টিশন মামলায় পায়। আমরা যে বন্টনের মামলা করি, এই বন্টনের মামলায় সাধারণত একটা প্রিলিমিনারি ডিক্রি সাধারণত দিয়ে থাকে। পরবর্তীতে সেটা পার্টিদেরকে আরো ডিটেইলস শুনে পরবর্তীতে একটা ফাইনাল ডিক্রি দেয়। এই জাতীয় ক্ষেত্রে সাধারণত যেকোনো সময় আপনি এটি ডিক্রিটা কার্যকর করার জন্য আবেদন করতে পারবেন। তারপর দেখেন সেকশন 51। সেকশন 51 এ বলছে পাওয়ার টু কোর্ট টু এনফোর্স এক্সিকিউশন, ডিক্রি জারি কার্যকর করার জন্য আদালতের ক্ষমতা। তার মানে কোনো একটা মামলায় যখন ডিক্রি জারি হবে, ডিক্রি জারি করার জন্য কার্যকর করার জন্য আদালতের ক্ষমতাটা আসলে কতটুকু থাকবে। এখানে বলা হচ্ছে ডিক্রি অর্ডার প্রথমে অ্যাপ্লিকেশন করবে, সেই অ্যাপ্লিকেশনের উপর ভিত্তি করে সাধারণত যার সম্পত্তি তাকে বুঝাই দেওয়া হবে অথবা যার সম্পত্তি সে প্রাপ্য তার সম্পত্তি ক্রোক করা হবে অথবা বিক্রি করে দেওয়া হবে, অথবা দেখা গেছে তাকে অ্যারেস্ট করা যেতে পারে অথবা কারাগারে প্রেরণ করা যেতে পারে, অথবা কোনো একজন রিসিভারকে অ্যাপয়েন্ট করতে পারে, অথবা অন্য কোনো যেকোনো পদ্ধতি আদালত যদি মনে করে সেই পদ্ধতি অবলম্বন করে সাধারণত ডিক্রিটা কার্যকর করতে পারে। এটাই হচ্ছে ডিক্রি জারি কোর্টের আদালতের ক্ষমতা। তারপরে বলা হচ্ছে দেখেন 54, খুবই ইম্পর্টেন্ট সেকশন, পার্টিশন অফ স্টেট অফ সেপারেশন অফ শেয়ার্স, সম্পত্তি বিভাজন বা অংশ পৃথকীকরণ। সাধারণত পার্টিশন মামলাগুলো যখন করা হয় 54 খুব গুরুত্বপূর্ণ। এখানে বলা হচ্ছে একটা কোশ্চেন আসছে, দেখেন দেওয়ানি কার্যবিধি 54 ধারায় কোন বিষয় বর্ণিত আছে? অ্যান্সার হবে সম্পত্তি বাটোয়ারা অথবা অংশ বিভাজন। সিভিল কোর্টে আপনি যেয়ে দেখবেন বাটোয়ারা মামলা অনেক আছে। এতটুকু মনে রাখবেন, বাটোয়ারা মামলা সাধারণত করা হয় কোন সেকশনকে উপর ভিত্তি করে? সেকশন 54। সাথে সাথে আমরা অর্ডার 20, রুল 18 এবং অর্ডার 26, রুল 13টাও দেখব যখন আমরা সামনে অর্ডারগুলো পড়ব। তারপরে দেখেন সেকশন 55, সেখানে বলা হচ্ছে অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন। কোনো একজন ব্যক্তিকে অ্যারেস্ট করা যেতে পারে অথবা তাকে আটক করা যেতে পারে। এই অ্যারেস্ট এবং ডিটেনশনের যে বিষয়টা, এই ক্ষেত্রে কিছু রুলস এবং রেগুলেশন মেনে চলতে হবে। এখানে বলা হচ্ছে যখন কোনো একজন ব্যক্তি অ্যারেস্ট করা হবে, যেই দিনে তাকে অ্যারেস্ট করা হবে কতগুলো জিনিস মাথায় রেখে সে করতে হবে। যেমন আফটার সানসেট অ্যান্ড বিফোর সানরাইজ, যখন সূর্যাস্ত এবং সূর্যোদয় এর মধ্যবর্তী সময়ে কোনো বাসায় ডুয়েলিং হাউস যেখানে সে বসবাস করে সেখানে প্রবেশ করা যাবে না। কোনো দরজা ভেঙে ঢুকে তাকে আটক করা যাবে না। কিন্তু আনলেস বলছে যাবে যদি সে
ভিতরে আছে কিন্তু সে বের হচ্ছে না, অথবা সে বারবার রিফিউজ করতেছে, তখন সেক্ষেত্রে দরজা ভাঙা যাবে। দরজা ভেঙে প্রবেশ করে তাকে আটক করা যাবে। অথবা এরপরে বলা হচ্ছে কোনো রুমে যদি অকুপেন্সি অফ এ উইমেন, কোনো মহিলা থাকে, সেক্ষেত্রে তাদেরকে বলতে হবে টু এন্টার দ্য রুম ফর দ্য পারপোজ অফ মেকিং দ্য অ্যারেস্ট। তাকে বলতে হবে যে আমরা এই অমুকে অ্যারেস্ট করতে আসছি, আপনারা নিরাপদ স্থানে থাকেন। তাদেরকে সে নির্দেশনা দিতে হবে। হোয়ার দ্য জাজমেন্ট ইজ অ্যারেস্টেড ফর দ্য পেমেন্ট অফ মানি। এখন ধরতে গেছেন টাকা পাইবেন, কিন্তু সে স্বীকার করছে ওকে ফাইন আমি টাকা দিয়ে দিব, তখন সেক্ষেত্রে যদি সে স্বীকার করে নেয়, এক্ষেত্রে তাকে আর সাধারণত আটক করা হয় না। তখন যিনি আটককারী, যিনি অফিসার, শ্যাল অ্যাট ওয়ান্স রিলিজ হিম, তাকে মুক্ত করে দিতে পারে। সে টাকা তো আপনি বুঝেই পাইছেন, টাকা আদায়ের মামলায় ধরতে গেছে পুলিশ, তখন বলছে ওকে আমি ফাইন আমি টাকা দিয়ে দিব, সেক্ষেত্রে তাকে আপনি আটক করে রাখতে পারবেন না। সেকশন 56, সেখানে বলা হচ্ছে টাকা ডিক্রি জারিতে কোনো মহিলাকে গ্রেপ্তার বা আটকে বাধা নিষেধ। এখানে বলছে দ্য কোর্ট শ্যাল নট অর্ডার দ্য অ্যারেস্ট অর ডিটেনশন ইন দ্য সিভিল প্রিজন অফ এ উইমেন। তার মানে কোনো মহিলাকে গ্রেপ্তার বা দেওয়ানি কারাগারে আটক রাখা যাবে না। বিশেষ করে এখানে একটা অ্যামেন্ডমেন্ট চলে আসছে 2015-25-এ, 2025-এ। এখানে উইমেনের পরিবর্তে হবে লেখেন অ্যান ওল্ড, বৃদ্ধ লোক, অথবা ইনফ্রাম, প্রেগনেন্ট অর ব্রেস্ট ফিডিং উইমেন। এই কয়টা জিনিস যুক্ত হবে। হ্যাঁ, উইমেনের জায়গায় যে কোনো বৃদ্ধ অথবা বিকারগ্রস্ত বা পাগল, অথবা প্রেগনেন্ট যে কোনো উইমেন, অথবা ব্রেস্ট ফিডিং যদি উইমেন হয়, সেক্ষেত্রে সাধারণত আটক রাখা যাবে না। সেকশন 58-এ যেটা বলছে 58-এ যেটা বলছে দেখেন, 58 এবং 59 ওতপ্রোতভাবে জড়িত। এখানে খুব সিম্পল মনে রাখবেন, 50 টাকা যদি ডিক্রি হয় সেক্ষেত্রে 6 মাস পর্যন্ত তাকে আটক রাখা যাবে, অন্যান্য ক্ষেত্রে 6 উইকস। টাকা যদি 50 টাকার অ্যাবভ হয়, সেক্ষেত্রে আপনি দেওয়ানি কারাগারে আটক থাকবে 6 মাস, এবং অন্যান্য ক্ষেত্রে 6 উইকস। আর কোনো পেইড অ্যামাউন্ট যদি পেইড করে দেয়, সেক্ষেত্রে তাকে সাথে সাথে রিলিজ করে দেওয়া যাবে। দ্য অ্যামাউন্ট বিং পেইড টু দ্য অফিসার ইন চার্জ অফ দ্য সিভিল প্রিজন। তার মানে হচ্ছে সে যদি টাকা পয়সা দিয়ে দেয়, সেক্ষেত্রে তাকে আর আটক রাখা যাবে না। অথবা সে যদি অ্যাপ্লিকেন্টকে বলে যে ঠিক আছে আমি টাকা দিয়ে দিচ্ছি, রিকোয়েস্ট করে অ্যাপ্লিকেন্ট যদি বলে, মানে মামলা যিনি করছেন তিনি, তাকে যদি বলে যে ঠিক আছে ওকে ছেড়ে দেন, তখন তাকে ছেড়ে দিতে পারবে। তার মানে সহজ কথা, টাকা যিনি পাবেন তিনি যদি বলেন যে না, টাকা আটক রাখার দরকার নেই, সেক্ষেত্রে ছেড়ে দেওয়া যাবে। এরপরে বলছে দ্য জাজমেন্ট ডেটর রিলিজড ফ্রম দ্য ডিটেনশন আন্ডার দিস সেকশন শ্যাল নট মেয়ারলি বাই রিজন অফ হিজ রিলিজ বি ডিসচার্জ ফ্রম দ্য হিজ ডেপ্ট, হি শ্যাল নট বি লাইবেল টু বি রিঅ্যারেস্ট। তাকে একবার ছেড়ে দিলে পুনরায় আটক রাখা যাবে না। পরীক্ষায় আসে যে অনধিক 50 টাকা ডিক্রি জারিতে একজন ব্যক্তিকে আটক রাখা যাবে কতদিন? অ্যান্সার হবে 6 উইকস। লাস্ট যে সেকশনটা আমরা পড়বো, সেকশন 59, সেখানে বলা হচ্ছে অসুস্থতার কারণে মুক্তি। কোনো ব্যক্তি যদি অসুস্থ থাকে, রিলিজ অন গ্রাউন্ড অফ ইলনেস। মনে রাখবেন, কোনো একজন ব্যক্তি ওয়ারেন্টভুক্ত আসামি, সে অসুস্থ, সিভিয়ার অসুস্থ, হার্ট অ্যাটাকের রোগী, অথবা ইনফেকশিয়াস কোনো তার রোগ আছে, বা কন্টেজিয়াস ডিজিজ আছে, তার মানে ছোঁয়াচে রোগ, সংক্রামক রোগ আছে, এই জাতীয় কোনো ব্যক্তিকে সাধারণত আটক রাখা যাবে না গ্রাউন্ড অফ ইলনেস। তখন তাকে এই আটক থেকে মুক্ত দিতে হবে, তাকে আদালত সাধারণত মুক্তি দিয়ে থাকে। এটার সাথে মিলিয়ে আপনারা পড়বেন 58 এবং 59। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।